হিন্দুকুশ পর্বতমালার সাংলাক রেঞ্জে জন্ম কাবুল নদীর। পাহাড়ের অলিগলি খুঁজে খুঁজে নিজের পথ করে নেওয়া এক দুরন্ত বালক যেন। নদীর ঠিক পাড়ে ছোট ছোট টিলা আর ঝাড় জঙ্গলের মাঝে একটি মাঝারি সাইজের খেলার মাঠ। তার পাশে গুদামঘরের মতো একটি পুরাতন লম্বা টিন শেডের দালান। দেওয়ালে হাজার হাজার গুলির গর্ত, সিমেন্ট পলেস্তারার চালটা উঠে গেছে। মাঠের এক প্রান্তে সোভিয়েত আমলের একটি বিধ্বস্ত T-62 ব্যাটেল ট্যাঙ্ক, তার ব্যারেলটা সেচতার মতো মাটি ছুঁয়ে আছে। দেখলে মনে হয় বারুদের গন্ধে বিরক্ত হয়ে এখন প্রাণ ভরে নিচ্ছে মাটির গন্ধ। জায়গাটা সোভিয়েত দখলদারদের ব্যারেক ছিল। এরপর মুজাহিদিন গ্রুপ গুলবুদ্দিন হেখতিয়ারের বাহিনীর ব্যবহার করত এই ব্যারেক। তাদের পর এখন তালেবানদের ট্রেনিং ক্যাম্প এটি। ওমারদের বহনকারী বাসটা যখন এখানে এসে পৌঁছালো তখন রাত 4টা বাজে। নিরাপত্তার সাথে বিভিন্ন পথ ঘুরে আসতে হয়েছে। বাস তিনটি থামার সাথে সাথেই তাদের ঘিরে ফেলল প্রায় 20-25 জন সশস্ত্র তালেবান যোদ্ধা। খালিদকে দেখে তারা উৎফুল্ল হয়ে উঠল। কমান্ডার টাইপের একজন পর আরো বেশি জড়িয়ে ধরল খালিদকে। খালিদকে দেখে সবাই খুব খুশি। বোঝা যায় এখানে খালিদ বেশ জনপ্রিয়। সবাইকে আরবি আর পশতু ভাষায় সালাম ও স্বাগত জানিয়ে দেওয়া হলো টিন শেডের ভেতরে। বাইরে থেকে ভেতরের অবস্থা বোঝা যায়নি। এক পাশে প্রচুর হালকা অস্ত্রশস্ত্রের মজুদ, কলার মোচার মতো শত শত RPG, অন্য পাশে জীর্ণ শীর্ণ কার্পেটের উপর ঢালাও বিছানা। কেউ কেউ ঘুমিয়ে আছে, কেউ কেউ নিজের শোয়ার জায়গায় গায়ে আফগানি চাদর বিছিয়ে নামাজ পড়ছে। ওমার ঘড়ির সময় দেখে বুঝলো ওরা তাহাজ্জুদ পড়ছে। দিনে অনেক গরম হলেও এখন বেশ ঠান্ডা। আফগানিস্তানে ঢোকার আগে ওমর আর বাকি বিদেশিরা পেশোয়ার থেকে আফগানদের ঐতিহ্যবাহী পোশাক সালোয়ার কামিজ, স্থানীয় ভাষায় যাকে বলা হয় পিরাহান তানবান, কিনে নিয়েছিল। প্রায় একই রঙের চাদর এদের পোশাকেরই অংশ। সাথে থাকে পেশোয়ারি পাগড়ি। এই পোশাকে ওমরকে দেখতে আর বাংলাদেশি মনে হয় না। স্থানীয় আফগানদের সাথে ওরা সবাই মিশে গেছে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে সবাই কার্পেটে গা এলিয়ে দিয়েছে। পড়োয়া আরব আর খালিদ বাইরে থেকে ভেতরে প্রবেশ করে কিছু বলার জন্য দাঁড়ালো। সবাই দুজনের দিকে তাকিয়ে আছে। খালিদ পরিচয় করিয়ে দিয়ে বলল, পরিচয় করিয়ে দিচ্ছি এক মহান যোদ্ধার সঙ্গে। ইনি তাদের একজন, যার হাত দিয়ে আল্লাহ এক মহাপরাক্রমশালী পরাশক্তিকে ধ্বংস করে দিয়েছেন। ইনি মিশরের অধিবাসী। নিরাপত্তার কারণে তার আসল নাম এবং পরিচয় গোপন রাখা হচ্ছে। আমরা তাকে আদর করে রাখি মেকানিক, কারণ এমন কোনো অস্ত্র নেই যা তিনি মেরামত করতে পারেন না। আগামী 3 সপ্তাহ আপনারা তার ছাত্র। আপনারা সত্যি খুব সৌভাগ্যবান যে তার মতো একজন মহান যোদ্ধাকে শিক্ষক হিসেবে পেয়েছেন। খালিদ কথা শেষ করে মেকানিকের দিকে তাকালো। তিনি পশতু ভাষাতে শুরু করলেন। খালিদ সেটা ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছে। সবাইকে সালাম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। অসংখ্য দরুদ ও সালাম মানবতার সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার এবং সাহাবীগণদের উপর। আপনারা হলেন সেই সৌভাগ্যবান মানুষ যাদেরকে আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ঘটনাক্রমে সুদূর আফগানিস্তানে টেনে এনেছেন জেহাদের জন্য। আল্লাহ আপনাদেরকে অনেকের মধ্যে থেকে পছন্দ করে নিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সব দেশের মুসলিমরা এখানে এসেছে। বিশেষ করে আরব বিশ্ব থেকে প্রায় 35,000 আরব এসেছিল এই মাটিতে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা বুকে নিয়ে। সেই দল আপনারাও আজ শামিল হলেন। আমি আর কথা বাড়াবো না। আপনারা ক্ষুধার্ত। কিছুক্ষণের মধ্যে আপনাদের জন্য খাবার দেওয়া হবে। খাবার খেয়ে ফজর পড়ে আপনারা ঘুমাবেন। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। জেহাদের ট্রেনিং আর আশীর্বাদ আপনারা ইতিমধ্যে অর্জন করে ফেলেছেন। সেটা কিভাবে? সেটা হলো এই যে আপনি আপনার জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, অর্থাৎ সেটা আপনি আফগানিস্তানে প্রবেশের পূর্বেই দিয়ে দিয়েছেন। নিশ্চয় আল্লাহ মানুষের নিয়ত দেখেন।
যে যোদ্ধা নিজেকে মৃত জেনে যুদ্ধ করে কার সাধ্য আছে তাকে হত্যা করার। তাই আপনি বাকি 20 ভাগ অর্জন করবেন ট্রেনিং এর মাধ্যমে। সেটাও খুব সোজা। আপনি শিখবেন কিভাবে শত্রুর মস্তক অথবা বুক বরাবর নিশানা করতে হয় আর কিভাবে রাফেলটাকে ব্যবহার করতে হয়। বিশ্বাস করেন, শুধু এটুকু দিয়েই আমাদের সময়ে পৃথিবীর এক মহা পরাশক্তিকে আমরা তছনছ করে দিয়েছি। 3 সপ্তাহের ট্রেনিংয়ের প্রথম সপ্তাহ কেটেছে প্রতিদিন দুর্গম পাহাড়ি থেকে 25 কিলোমিটার হাইকিং করে, সবার সাথে একটা করে 147 রাইফেল আর 7.62 মিলিমিটার বুলেটের 5টা করে ম্যাগাজিন আর একটা করে রকেট প্রোপেলড গ্রেনেডের ওয়ার্কহেড, শরীরের সাথে বাঁধা আর্ম ভেস্ট অথবা পিঠে ঝোলানো রেকশেকে করে অ্যামুনেশন নিয়ে দৌড়ে হেঁটে হামাগুড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়েছে। সাধারণত একজন সৈন্য তার সঙ্গে 210 রাউন্ড গুলি রাখে। সেগুলো ভরা থাকে 7টা 30 রাউন্ডের ম্যাগাজিনে। আফগানিস্তানের রুক্ষ পাথুরে মাটিতে চলাফেরার নিয়মকানুন আর শারীরিক ফিটনেস তৈরি করাই ছিল প্রথম সপ্তাহের ট্রেনিং। প্রচণ্ড কষ্টকর হলেও সবাই প্রাণপণে চেষ্টা করছে সবকিছু রপ্ত করে নিতে। মেকানিকের কমান্ডে সবাই উঁচু-নিচু পাহাড়ে হাঁটছে আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। 5 কিলোমিটার এর পরপর 1 ঘন্টার জন্য থামছে। এই সময়ে শেখানো হচ্ছে রাইফেলের প্রতিটা পার্টস সম্পর্কে আর কিভাবে পুরো রাইফেলটাকে পার্ট করে খুলতে হয় আবার জোড়া লাগাতে হয়। ফজরের নামাজ পড়ে 40 জনের গ্রুপটি মেকানিকের নেতৃত্বে রওনা দেয়। 25 কিলোমিটার দূরে পাহাড়ের খাঁজে একটা গোপন ক্যাম্পে পৌঁছে সেটা শেষ হয়। আহার এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার একই পথে ফিরতে হয়। সেই ফেরাটা হয় এশা ওয়াক্তে। পাকিস্তান আর্মির দেওয়া মিলিটারি বুটের ভেতরে পায়ে ফোস্কা পড়ে গেছে। সেনেগালের কাশিম উমারের ফোস্কাটা পায়ে প্রতিদিন অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে দেয়। ক্যাম্পে ফিরে ক্লান্তিতে উমার ঘুমিয়ে পড়ে। মাঝরাত অন্ধকারে টিনশেডের ভেতরে ঘুম ভাঙলে দেখে কেউ কেউ নফল নামাজ পড়ছে। অজু গোসল করতে হয় ক্যাম্পের পেছনের কাবুল নদীর শীতল পানিতে। প্রায় 5 ঘন্টা গভীর ঘুমে উমারের শরীরে ক্লান্ত দূর হয়ে গেছে। বাইরের হালকা অন্ধকার, থরে থরে পাথর বসিয়ে তৈরি করা হয়েছে একটা ঘাট। সেখান থেকে নিচে নামলেই নদী। উজু করার আগে একটা পাথরের উপর চুপচাপ বসে থাকে। গ্রীষ্মকালের প্রায় শুকিয়ে যাওয়া নদী। পাথরের ভেতর দিয়ে মৃদু শব্দ তুলে বয়ে আনছে পানি। সে পানির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে উমর। চরাচরের নিস্তব্ধতা ছাপিয়ে বহুদূর থেকে ভেসে আসছে দূরপাল্লার হেভি আর্টিলারির ভোঁতা শব্দ। দিনের বেলা এই শব্দটা শোনা যায় না। কাবুল থেকে মাত্র 25 মাইল দূরে বাকরামে চলছে লড়াই, আর 2 সপ্তাহ পর ওমর সেখানে যাবে লড়তে। দ্বিতীয় সপ্তাহ থেকে হাইকিংয়ের পাশাপাশি নির্দিষ্ট কিছু প্রাকৃতিক শুটিং রেঞ্জে শুরু হলো গুলি ছোড়ার শিক্ষা। ইতিমধ্যেই ওমর শিখে ফেলেছে কিভাবে AK-47 রাইফেলটিকে ম্যাগাজিন সহ 10টা পার্টে খুলে ফেলতে হয়। জীবনে প্রথম জোড়া গুলিটি লক্ষ্যভেদ করতে পারেনি, কিন্তু ওমর সারা শরীরে ছড়িয়ে পড়েছে এক অজানা শিহরণ। সারিবদ্ধভাবে ওরা বিভিন্ন ডাইরেকশনে গুলি ছুড়ছে। খই ফোটার মতো আওয়াজ পাহাড়ে প্রতিশব্দ তুলছে। তাদের পেছন থেকে মেকানিক অনবরত নির্দেশনা দিয়েই যাচ্ছে, কখনো আরবিতে, কখনো পশতুনে, কখনো উর্দুতে, কখনো ভাঙ্গা ইংরেজিতে। ইংলিশে এর বাইরে হিন্দির সাথে মিল থাকার কারণে উর্দুটা সে সহজে বুঝতে পারছে। এখানে সবাই যেহেতু ইংরেজি পারে না, পশতু পাশাপাশি এখানে উর্দু কম বেশি সবাই জানে, তাই ওমর সহজ হিসেবে উর্দুটা ভালোভাবেই দ্রুত শিখে নেওয়ার চেষ্টা করছে। তবে সে পশতুন ভাষাটাও শিখবে। খালিদ তাকে একটা পশতুন ভাষা শেখার ইংরেজি বই দিয়েছে। ওমর একের পর এক ম্যাগাজিন শেষ করছে। তাকে গুলি ছেড়ার নেশা পেয়ে বসেছে। প্রতিটি রাউন্ডে শরীরে একটা ধাক্কা লাগে। সেই ধাক্কা ক্রমাগত চলতে থাকলে নেশা তৈরি হয়। পেছন থেকে মেকানিক চলছে। তোমার গুলিতে লেখা আছে তোমার শত্রুর নাম, আর তোমার শত্রুর গুলিতে লেখা আছে তোমার নাম। তোমার শত্রুকে সম্মান করো, আর আগে তুমি তার নামকে তার ঠিকানায় পৌঁছে দাও। এই ট্রেনিং পিরিয়ডে তারা 5-6 রকমের অ্যাসল্ট রাইফেল, হেভি মেশিন গান, অ্যান্টি-ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার, RPG-72-18 সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছে।
মেকানিক বললেন, হে সম্মানিত মানুষেরা, তোমরা যুদ্ধ করতে করতে যুদ্ধ শিখবে। তোমাদের প্রতিপক্ষরা বেতনের জন্য যুদ্ধ করে, আর তোমরা যুদ্ধ করো জান্নাতের জন্য। তোমাদের জন্য মর্যাদা নির্ধারণ হয়ে গেছে, শুধু নিয়তটা পরিশুদ্ধ রেখো। তোমরা শত্রুর প্রতি তোমার ব্যক্তিগত রাগ, ক্ষোভ, হিংসা, বিরাগ যেন না থাকে। তোমার শত্রুতা, তোমার বন্ধুত্ব সব যেন হয় আল্লাহর জন্য। খালিদ অনেক ব্যস্ত। মূলত সে কাজ করে তালিবানদের প্রচারণা আর রিক্রুটমেন্ট নিয়ে। অসাধারণ ভাবনিতা আর ইংরেজি জানার জন্য তাকে ভবিষ্যৎ তালিবান মুখপাত্র হিসেবে ভাবা হয়। তার বাবা আবদুল্লাহ ইবনে হিশাম বললেন, মোল্লা ওমরের খুব কাছের লোক। ওমরদের ট্রেনিং শেষ হওয়ার দুদিন পর খালিদ এলো ক্যাম্পে। সবার সাথে কুশলাদি বিনিময়ের পর ওমরকে কাছে ডেকে হাত ধরে নিয়ে চলল নদীর ধারে। একটা বড় পাথরের উপর বসে কয়েক মুহূর্ত ওমরকে গভীরভাবে পর্যবেক্ষণ করল। গত 3 সপ্তাহের অমানসিক পরিশ্রমে ওমরের শরীর থেকে 10 কেজি ওজন কমে গেছে। শরীরে বাড়তি মেদ ঝরে চোয়ালের হাড় উঁচু হয়ে গেছে। চুল দাড়ি সব পাল্লা দিয়ে বড় হয়েছে। চোখের দৃষ্টি হয়েছে ঈগলের মতো তীক্ষ্ণ। আমূল বদলে গেছে ওমর। নিষ্ঠুরতা, কঠোরতা এসব ওমরের মধ্যে ছিল না, কিন্তু এখন সে নিঃসংকোচে তার শত্রুর মাথা উড়িয়ে দিতে প্রস্তুত হয়ে আছে। ওমরের দিকে তাকিয়ে থাকতে থাকতে খালিদ ইমোশনাল হয়ে যায়। কণ্ঠে আবেগ নিয়ে বলে, তোমার মধ্যে আমি সত্যের আলো দেখতে পাচ্ছি ওমর। তোমাকে একটা কথা বলতে চাই। আমার একটা ছোট্ট ভাই ছিল, বয়স আমার 2 বছরের ছোট ছিল। রাশিয়ানদের সাথে যুদ্ধের শেষের দিকে সে শহীদ হয়ে যায়। রাইবেন্ডে তোমাকে দেখার পর থেকে আমার কেন যেন বারবার সেই শহীদ ছোট্ট ভাইটার কথা মনে পড়ে। এমন না যে তার সাথে তোমার চেহারার মিল আছে, তোমার কোনো কিছুর সাথেই তার মিল নেই। তারপরও তোমাকে দেখলে আমার বারবার তার কথা মনে পড়ছে। আমি অনেকদিন তাকে ভুলেছিলাম। আমার কেন এমন হচ্ছে জানি না। পরে বুঝলাম এটা এই কারণে যে আল্লাহ আমার অন্তরে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছেন। জানি এসব কথা আমাদের উদ্দেশ্যের সাথে যায় না। আমরা আক্তের আখিরাতকে দুনিয়ার উপরে স্থান দিয়েছি। দুনিয়াতে তুমি আমার ভাই, ইনশাআল্লাহ আখিরাতেও তুমি আমার ভাই। খালিদের এসব কথায় উমার অন্তরটাও ভিজে ওঠে। খালিদের ঘনিষ্ঠ হয়ে 2 হাত দিয়ে চেপে ধরে তার হাত। মমতার ভালোবাসা জড়ানো কণ্ঠে বলে, নিশ্চয়ই তুমি আমার ভাই। তোমার মতো ভাই থাকাটা গর্বের। কয়েক মুহূর্তে মাথা নিচু করে নীরবতা পালন করে খালিদ। এরপর ধীরে ধীরে তার মুখে পুরনো কাঠিন্য ফিরে আসে। ফিসফিস করে বলল, আমরা আগামীকাল রাতে বাগরাম যাচ্ছি। নর্থার্ন অ্যালায়েন্সে বাগরাম এয়ারফিল্ডের খুব কাছাকাছি চলে এসেছে। ওরা মরিয়া হয়ে চেষ্টা করছে এয়ারফিল্ড দখল করতে। সেটা করতে পারলে কাবুলের উপর ওদের নিয়ন্ত্রণ সহজ হবে। আমরা সেটা হতে দেব না। আমাদের শেষ যোদ্ধাটাকে জীবিত থাকা পর্যন্ত আমরা সেটা ছাড়ব না। আমাদের যোদ্ধারা হেরাত, হেলমান্দ, গজনি আর কান্দাহার থেকে আসছে দলে দলে। আমি নিজে আছি তোমাদের সাথে। তোমার জীবনে প্রথম জিহাদে লড়তে যাচ্ছ তুমি। সাহস রেখো। এমন পরিস্থিতিতে কি বলতে হবে দেখো। আল্লাহ নিজেই আমাকে শিখিয়ে দিয়েছেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। জুন 1998। কাবুলের 25 মাইল উত্তরে পারওয়ান প্রদেশের জেলা শহর বাগরাম। প্রাচীনকালে ভারত উপমহাদেশে ঢোকার সিল্ক রোড গেছে বাগরামের ভেতর দিয়ে। তাজিক জনগোষ্ঠীর শক্ত ঘাঁটি পাঞ্চশির উপত্যকা আর ঘোরবান্ডের সংযোগে বাগরামের অবস্থান। মধ্য এশিয়ার অনেক গুরুত্বপূর্ণ আর ঐতিহাসিক জনপদ এই বাগরাম। এই মুহূর্তে সবার নজর বাগরাম এয়ারফিল্ডের দিকে। বাগরাম এয়ারফিল্ড তৈরি হয়েছিল কোল্ড ওয়ারের সময়, 1950 সালে। সোভিয়েত আফগান যুদ্ধের শুরুতে এই বিমানবন্দর ছিল রসদ আর সৈন্য নামানোর জন্য অপরিহার্য। দুটি সোভিয়েত এয়ারবর্ন ট্রুপস ডিভিশন নামিয়ে তারা শুরু করেছিল তাদের দখলদারিত্ব। নর্দার্ন এয়ারলাইন্স এখন মরিয়া এই কৌশলগত এয়ারফিল্ডটি দখল করতে। সেটা করতে পারলে কাবুলকে নাগালের মধ্যে পাওয়া যাবে। সোভিয়েত আর্মির ফেলে যাওয়া পুরাতন 10টা কার্গো ট্রাকে 50 জন করে তালেবান যোদ্ধার সঙ্গে ব্যক্তিগত শস্ত্র নিয়ে প্রায় গাদাগাদি করে রওনা হয়েছে বাগরামের দিকে। রাত
2:30। গভীর অন্ধকার, কোনো হেডলাইট জ্বালানো ছাড়া চলছে ট্রাকগুলো। বাকরামের দিকে যত এগিয়ে যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে কামানের গর্জন। কনভয়ে 5 নম্বর ট্রাকে আছে উমর আর তার সঙ্গীরা। ড্রাইভারের পাশে বসে খালিদ রেডিও ওয়্যারলেস নিয়ে ক্রমাগত যোগাযোগ আর নির্দেশনা নিচ্ছে বেজ থেকে। খালিদের পাশে সিটে রেখেছে উমারকে। খালিদ ওয়্যারলেসে বেশিরভাগ কথা বলছে আরবিতে। এতে বোঝা যায় আফগানিস্তানে আরবদের প্রভাব কতখানি। বাগরাম এয়ারফিল্ডের পশ্চিম প্রান্তে দুর্গম পর্বতশ্রেণী যেটা বামিয়ানের দিকে চলে গেছে, সে পাহাড়ের সুরক্ষা নিয়ে আর্টিলারি বসিয়েছে আহমেদ শাহ মাসুদের নেতৃত্বে উত্তরের জোট। আর্টিলারির কাভার নিয়ে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে বাংকার আর পাথরের প্রতিবন্ধকতা তৈরি করে প্রায় 2 কিলোমিটার লম্বা কলামে পাহারা দিচ্ছে 2,000 তাজিক, উজবেক আর হাজারো যোদ্ধা। আজকের রাতের আক্রমণটা হবে প্রথম ডিফেন্স লাইন ভেঙে দেওয়ার। ওয়্যারলেসে সংকেত পাওয়ার পর খালিদ তার ড্রাইভারকে বলল, আমরা আর 1 কিলোমিটার পর্যন্ত ভেতরে যেতে পারবো। এর বেশি গেলে ওদের লরেন্স আর্টিলারি এবং M30D30 হাউটজারের নাগালের মধ্যে পড়তে হবে। পাহাড়ের উপরে ওদের শক্তিশালী নাইট ভিশন টেলিস্কোপ আছে। কোনোভাবেই আমাদের মুভমেন্ট ওদেরকে বুঝতে দেওয়া যাবে না। ঠিক 1 কিলোমিটার পর ফ্রন্ট লাইনের তালেবান যোদ্ধারা খালিদের ট্রাকের বহর থামালো। ট্রাক থেকে নেমে অস্ত্রশস্ত্র নিয়ে সবাই হাঁটা শুরু করলো মূল ব্যাটল গ্রাউন্ডের দিকে। কিছুক্ষণ পরপর আশেপাশে কানে তালা লাগানো শব্দ নিয়ে আছড়ে পড়ছে কামানের সেল। মাথার উপর দিয়ে বাতাসে শীষ কেটে কেটে উড়ে যাচ্ছে বিভিন্ন সাইজের মর্টার শেল। ওরা যত ভিতরের দিকে ঢুকছে যুদ্ধের ভয়াবহতা তত বাড়ছে। এই ভয়াবহতার মধ্যে উমারের কেমন যেন আনন্দ হচ্ছে। তার কেন যেন মনে হচ্ছে আজ রাতেই সে তার মহান প্রভুর সাথে মিলিত হতে যাচ্ছে। অন্ধকারের ভেতরে তার কয়েক কদম সামনে কাঁধের উপর স্ট্রলা 2 মিসাইল নিয়ে হাঁটছে জনাথন। উমার ফিস ফিস করে জনাথনকে ডাক দিতেই সে এসে উমারকে এক হাত দিয়ে আলিঙ্গন করল। ওদেরকে দেখে হেভি মেশিনগানের গুলির চেন সারা গায়ে জড়িয়ে নেওয়া নুরান এসে চাপা উত্তেজিত গলায় বলল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ওরা তার সাথে সবাই কণ্ঠ মিলালো। ওদের সেই চাপা কণ্ঠ রিপিট হতে হতে লম্বা মিছিলের সামনে পেছনে ছড়িয়ে পড়ল। রায়ওয়ান্ডের তাবলিগের ইজতেমা থেকে যে 30 জন বিদেশি ট্রেনিং নিয়েছিল তাদেরকে বিভিন্ন প্ল্যাটুনে ছড়িয়ে দেওয়া হয়েছে। উমার, জনাথন আর নুরানকে নিজের দলে রেখেছে খালিদ। তালিবানের ফ্রন্ট লাইনে আজ নতুন করে 1,000 যোদ্ধা যোগ হলো। উমার তাদের একজন। লম্বা খালের মতো ট্রেন যে তালিবান যোদ্ধা ছড়িয়ে পড়ে পজিশন নেওয়া শুরু করলো। কিছুক্ষণ পরপর হেভি মেশিনগানের কড়কড় আওয়াজে জানান দিচ্ছে প্রতিপক্ষরা প্রস্তুত আছে। আজকের যুদ্ধটা কোনো গেরিলা যুদ্ধ নয়, 2 পদাতিক সৈন্যবাহিনীর মুখোমুখি যুদ্ধ। আজ আজ রাতে পাকিস্তান সেনাবাহিনীর 50টি দূরপাল্লার কামান অ্যাকশনে থাকবে। কামানগুলো রেঞ্জের মধ্যে এনে রাখা হয়েছে। সবগুলো কামান একসঙ্গে ফায়ার করা শুরু করবে প্রতিপক্ষের পাহাড়ের উপরে বসানো কামানগুলোকে ধ্বংস করার জন্য। কামানগুলো ফায়ার করার সঙ্গে সঙ্গে শুরু হবে সর্বাত্মক আক্রমণ। তালিবানরা অন্ধকার আড়াল দিয়ে নিজেদের ডিফেন্স লাইন থেকে বের হয়ে ঝাঁপিয়ে পড়বে প্রতিপক্ষের বাংকারগুলোর উপর। কামানের ও আক্রমণ শুরুর 0 আওয়ার নির্ধারণ হয়েছে ঠিক রাত 4:15। একসঙ্গে 50টা কামান প্রতিপক্ষকে হঠাৎ হতবিহ্বল করে দেবে, কারণ এখানে যুদ্ধ হচ্ছে গত 1.5 মাস ধরে। এই সময়ে এত কামান কখনো ব্যবহার করা হয়নি। প্রতীক্ষার উত্তেজনায় সবাই টগবগ করে ফুটছে। বাংকারে কেউ কেউ নামাজ পড়ছে, কেউ সেজদায় পড়ে আছে, কেউ আল্লাহর সাহায্য চাইছে, মোনাজাত করছে। কোরআনে হাফেজরা গুনগুন করে তেলাওয়াত করছে। উমার পাথরের উপর তার রাইফেল পজিশন রেখে নিশানে দৃষ্টি তীক্ষ্ণ করে যতদূর সম্ভব অন্ধকারে ভেদ করার চেষ্টা করছে। তার আঙুলটি ট্রিগারের উপর জমাট বেঁধে আছে। 0 আওয়ার হাতে আর মাত্র 3 মিনিট বাকি।
ওমর সূরা আল আনামের ১৬২ নম্বর আয়াতটি বারবার বিড়বিড় করে তেলাওয়াত করছে। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। ঠিক ৪টা ১৫ হতে একসাথে গর্জে উঠল ৫০টা কামান। বিপরীত দিক থেকেও শুরু হলো গোলাবর্ষণ। বৃষ্টির মতো উঠছে মর্টার শেল, হালকা, মাঝারি আর ভারী মেশিনগানগুলো একসাথে গুলিবর্ষণ শুরু করলো। হঠাৎ করে যেন পৃথিবীতে কিয়ামত নেমে এলো। তালেবানদের ডিফেন্স লাইনের ওয়্যারলেসগুলোতে চিৎকার চিৎকার শোনা যাচ্ছে, আল্লাহু আকবর। সঙ্গে সঙ্গে বাংকারগুলোতে সমস্যা, আল্লাহু আকবর তাকবীরে সবাই ফেটে পড়েছে। তালিবানরা সবাই বাংকার ছেড়ে বেরিয়ে পড়েছে। পাথরের আড়াল ধরে ধরে একদল এগিয়ে যাচ্ছে, আরেক দল তাদের কাভার দিচ্ছে। অন্ধকারে হতাহতের অবস্থা বোঝা যাচ্ছে না। প্রতিপক্ষের ডিফেন্স লাইনে ঢুকতে হলে আনুমানিক ৩০০ ফুটের দূরত্ব অতিক্রম করতে হবে। তালিবানরা জীবন পণ করে গুলি ছুটতে ছুটতে ছুটছে সেদিকে। এমন ভয়াবহ হঠাৎ আক্রমণে চকিয়ে গেছে তাজিক আর হাজেরা যোদ্ধারা। কেউ কেউ পিছু হটা শুরু করছে, কেউ কেউ প্রবল প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। পাহাড়ের উপরে কামানগুলো অর্ধেক থেমে গেছে, তার মানে সেসব ধ্বংস হয়ে গেছে। ক্লোজ রেঞ্জে শুরু হয়ে গেছে হতাহত যুদ্ধ। কানে আসছে নিহতের শেষ চিৎকার আর আহতদের যন্ত্রণার ঘোঙ্গানির আওয়াজ। খালিদের প্লাটুন একটা বাংকারকে ঘিরে ফেলেছে, কিন্তু সেখান থেকে প্রবল প্রতিরোধ হচ্ছে, ফলে খলিদ কোনো সুবিধা করতে পারছে না। চারদিক থেকে লক্ষ লক্ষ রাউন্ড গুলি ছুটছে, মাটিতে হামাগুড়ি দিয়ে দিয়ে একাতে যারা হচ্ছে, আবার বেশি আগানো যাচ্ছে না। ওরা বাংকার থেকে হ্যান্ড গ্রেনেড ছুটছে। বাংকারটার ভিতর থেকে 3টা মেশিন গান ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছে। কোনোভাবেই তার কাছে যাওয়া যাচ্ছে না। ঘেরাও করতে গিয়ে এখন উল্টো নিজেরাই ফাঁদে পড়ে গেছে। খালিদ একটা পাথরের আড়াল থেকে মাথাটা উঁচু করে পরবর্তী কী পদক্ষেপ নেবে ভাবছে। তার যোদ্ধাদের নিষেধ করে দিয়েছে না আগাতে। হঠাৎ করে তার চোখ পড়ল আরপিজি কাঁধ দিয়ে বাংকারের দিকে ছুটছে এক তালেবান যোদ্ধা। সবাই বুঝে গেছে কি করতে যাচ্ছে সে। সবাই তাকে কাভার দেওয়া শুরু করলো। খুব কাছাকাছি পৌঁছে সে চলন্ত অবস্থায় বাংকারকে ছোট্ট জানালা বরাবর আরপিজি ফায়ার করলো। সেটা সরাসরি বাংকারের ভেতরে ঢুকে ব্লাস্ট করলো। বিস্ফোরণের আলোয় খালিদ চকিতে চিনে ফেলল সে যোদ্ধাকে, বাংলাদেশের ওমর। আল্লাহু আকবর বলে চিৎকার করে উঠে দাঁড়ালো খালিদ। ছুটে গেল মাটিতে পড়ে থাকা ওমরের দিকে। কিন্তু অক্ষত ওমর তার আগেই রাইফেল নিয়ে ঝাঁপিয়ে পড়ল বাংকারের ভিতরে। তার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল অন্যরা। বেশ বড়সড় বাংকার, প্রায় ২০-২৫ জন হাজারা যোদ্ধা ছিল বাংকারে। বেশিরভাগই মারা পড়েছে। জীবিতরা হাত উঁচিয়ে সারেন্ডার করছে আর উচ্চস্বরে কালেমা শাহাদাত পড়ছে। একজন তালিবান যোদ্ধা চিৎকার করে বলেছে, মেরে ফেলো সবাইকে। সেটা শুনে ওমর তার চেয়ে জোরে চিৎকার করে বলল, খবরদার, এদের হত্যা করবে না, এরা মুসলিম। উমরের কথার প্রতিবাদ করে আরেকজন তালিবান যোদ্ধা বলল, না, এরা মুসলিম না, এরা শিয়া। উমর রেগে গিয়ে চিৎকার করে বলল, দেখছো না, এরা কালেমা শাহাদাত বলে সাক্ষ্য দিচ্ছে, এরা আমাদের মুসলিম ভাই, এদেরকে হত্যা করো না, বন্দী করো। আহত হাজারা যোদ্ধারা অবাক হয়ে তাকিয়ে দেখছে এই বাদানুবাদ। তালিবান যোদ্ধারা অস্থির হয়ে উঠেছে তাদের হত্যা করার জন্য। ঠিক তখনই বিধ্বস্ত বাংকারের ভিতরে এসে পড়ল একটা মর্টার শেল। সবাই লাফ দিয়ে মাটিতে শুয়ে পড়ল। ওমর একটু দেরি হয়ে গিয়েছিল। একটা প্রচণ্ড শব্দের ধাক্কায় ওমরের স্নায়ুকে অসাড় করে দিল। ঘুমিয়ে পড়ার আগে তার মনে হলো তার মুখের ভেতরটা ভরা নোনা রক্ত।